এটা আমার একটা রুটিন নিয়মিত একটা সফর ছিল। আমি প্রত্যেক মাসে একবার করে চেষ্টা করি যে আমাদের যে সমস্ত বিভিন্ন জায়গার যে আউটপোস্ট এবং স্টেশনগুলো আছে সেগুলোকে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে আমাদের অন গ্রাউন্ডে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তারা কিভাবে মোকাবেলা করছে, তাদেরকে বিভিন্নভাবে প্রেরণা এবং আমাদের এছাড়া আমাদের বর্তমানে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ কোনো আমরা পরিস্থিতির কোনো অবনতি দেখতে পাচ্ছি না। তবে আপনারা জানেন যে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশে যে রাখাইন অঞ্চলে যে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখান থেকে কিছু আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের ন্যাচারালি কিছু কনসার্ন আছে, আমাদের কিছু উদ্বেগের কারণ আছে। তো আমরা সেজন্য কোস্টগার্ড একটা সীমান্তরক্ষী বাহিনী হিসাবে আমরা আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছি, আমাদের জনবলের মোতায়েন বাড়িয়েছি, আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট সরঞ্জাম এবং বিশেষ করে আমরা ডিজিটাল বা ইলেকট্রনিক সার্ভেলেন্সের উপরে আমরা জোরদার করেছি। আমাদের কোস্টগার্ডের যে টহলগুলো আছে সেগুলোকে আমরা বৃদ্ধি করেছি, এখন 3 গুণ পরিমাণ আমরা বৃদ্ধি করেছি। আমাদের যে কোনো সময় 24 ঘন্টা দিন রাত্রি আমাদের কোস্টগার্ডের টহল নিয়মিতভাবে পরিচালনা হচ্ছে। সেন্ট মার্টিনসে ওখানে আমাদের একটা কোস্টগার্ডের জাহাজ আছে, নৌবাহিনীর পাশাপাশি আমরা ওইখানে মোতায়েন করেছি জাহাজ, এবং আমাদের এই টেকনাফ থেকে শাহপুরী এবং আমাদের সেন্ট মার্টিনস পর্যন্ত এবং তার আশেপাশের সমুদ্র এলাকায় আমাদের মোতায়েন আমরা বৃদ্ধি করেছি। এবং আমরা সব সময় সার্বক্ষণিকভাবে এখানে আমরা আমাদের নজরদারিতে রেখেছি যাতে কোনো ধরনের কোনো অবনতি পরিস্থিতি যদি কখনো অবনতি হয় আমরা যেন প্রস্তুত থাকি। স্যার, আমরা প্রায় সময় দেখছি যে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ শাহপুর দ্বীপের বিপক্ষে মিয়ানমার অভ্যন্তরে চলে আসে। তারপর অনেক সময় রোহিঙ্গারা এখানে প্রবেশ করার চেষ্টা করছে, তারপর বিজিবি সদস্যরা চলে আসছে। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে মোকাবেলা করছেন? আমি আপনাদের আগেই বলেছি যে এখন চলমান উত্তেজনাকর পরিস্থিতি যেটা রাখাইন অঞ্চলে যেটা সৃষ্টি হয়েছে, এগুলো হচ্ছে সবই পারিপার্শ্বিক একটা অবস্থা। তো এখানে মিয়ানমারের জাহাজ আগেও থাকতো, নৌবাহিনীর জাহাজ এখানে আগেও থাকতো, এটা তাদের বর্ডারের ভিতরে বা তাদের মেরিটাইম বাউন্ডারির ভিতরে তারা থাকে, এ ব্যাপারে আমাদের বলার কিছু নাই। আর তারা যখন এই টেকনাফের ভিতরে প্রবেশ করে তখন নাফ রিভারের আমাদের যে সীমান্তের অপর পাশেই থাকে। তো এটা একটা এর আগেও ছিল, এটা আমি বলবো এটা একটা স্বাভাবিক অবস্থান। আর এছাড়া আপনি যেটা বললেন যে বিজেপির সদস্যরা যে আসার প্রবেশের চেষ্টা করছে বা অবৈধ অনুপ্রবেশ যেটা প্রবেশের চেষ্টা হচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা খুব সজাগ। আমরা কয়েকদিন আগেও বিজেপির 13 জন সদস্যকে অস্ত্রসহ আমরা ধরতে সক্ষম হয়েছি, তাদেরকে আটক করেছি এবং তাদেরকে আমরা বিজেপির কাছে স্বাভাবিক প্রক্রিয়া ফেরত প্রদানের জন্য আমরা তাদেরকে হস্তান্তর করেছি। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর এছাড়া বাকি অন্য যে কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না। আমরা এজন্য আমাদের টহলের মাধ্যমে আমরা যদি কখনো এরকম ঘটনার সৃষ্টি হয় তখন আমরা তাদেরকে আবার পুশব্যাক করে দিই। তো এটার ব্যাপারে আমাদের অবস্থান একদম খুবই দৃঢ়। আমরা এখন কোনোভাবেই আর কোনো অবৈধ অনুপ্রবেশের সুযোগ দিতে চাই না। স্যার, আমি একটা প্রশ্ন করি, হচ্ছে যে নাফরকে অনেক সময় ভিডিও ফুটেজে আমরা দেখি প্রত্যেকে ট্যাক্টর যাচাই করবার সুযোগ হয়, বিভিন্ন দুষ্কৃতকারী অস্ত্রধারী নাফরী ছবি দেখাচ্ছে, জালিয়া ছবি দেখা যায়, তারা সুরক্ষা করছে। এগুলো ছবি আপনারা জানেন কিনা, অবগত আছেন কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে কোনো দুষ্কৃতকারী বাংলাদেশ অনুপ্রবেশ করার পরিকল্পনা করছে কিনা বা করেছে কিনা, আর যে সমস্ত রোহিঙ্গা অনুপ্রবেশের সম্ভাবনা দেখছে তিনটা প্রশ্ন। আপনারা যখন আমাদের যখন কোনো একটা জায়গায় বা কোনো একটা অঞ্চলে যখন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবেই সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এবং এই যখনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখনই এখানে বিভিন্ন নন স্টেট অ্যাক্টার্সরা যারা থাকে তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে চায় এবং বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড তারা বা কার্যক্রম তারা পরিচালনা করে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য আমাদের আপনারা খেয়াল করে থাকবেন যে আমাদের অবস্থান এবং আমাদের যে মোতায়েন করা এবং আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড বা কার্যক্রম যেগুলো আমরা চালাচ্ছি এগুলো বেসিক্যালি এর জন্যই। আমাদের যে বর্ধিত আমরা যে এখন আমাদের যে জলযান বা পেট্রোল বা জনগণ যে জনবল যেগুলো আমরা মোতায়েন করছি এটা বেসিক্যালি এই সমস্ত উদ্ভূত পরিস্থিতির কারণে, যাতে করে আমরা এই ধরনের হুমকিগুলোকে মানে সামগ্রিকভাবে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন বিজিবি,
তারপরে র্যাব এবং অন্যান্য ফোর্সের যারা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এদের যে সমস্ত বাহিনীগুলো আছে তাদের সাথে কোঅর্ডিনেট করে এই সমস্ত পরিস্থিতিগুলো মোকাবেলা করাই হচ্ছে আমাদের মূল কাজ এবং মূল চ্যালেঞ্জ। স্যার আগামীকাল মিয়ানমারের যারা বিজেপি সদস্যরা বা সেনা সদস্যরা পালিয়ে আসছিল তাদেরকে ফেরত পাঠানোর একটা কার্যক্রম রয়েছে, তো আসলে এই ক্ষেত্রে কোস্টগার্ড কী কার্যক্রমগুলো তাদেরকে সহযোগিতা করছে বা কী কার্যক্রমগুলো? জি, আমরা এই যে এর আগেও আমরা একবার ফেরত পাঠিয়েছি, তখন আমাদের কোস্টগার্ডের যে কার্যক্রম ছিল আমরা তাদেরকে সমুদ্র পথে তাদেরকে তাদের যে কোস্টগার্ডের যে মায়ানমারের যে জাহাজ এখানে এসেছিল মায়ানমার নৌবাহিনী সেই জাহাজে তাদেরকে উঠিয়ে দেওয়া, এটা ছিল আমাদের মূলত কাজ। এর বাইরে আপনার ল্যান্ডে এটা বেসিক্যালি বিজিবি আমাদের যে বর্ডার গার্ডস আছে তারা এটা ডিল করেছে, বাট সমুদ্রে বা নদীতে যে যখন পরিবহন করা হয় তাদেরকে তখন তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের জাহাজে উঠিয়ে দেওয়া এবং তাদেরকে প্রসেস করা, এটা হচ্ছে আমাদের মূলত কাজ। এবং এ ব্যাপারে সামনে যেটা হবে আগামী পরশু হয়তো সম্ভব বা কয়েকদিন দেরিও হতে পারে, বাট এখন পর্যন্ত যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা মোতাবেক আমরা একইভাবে যেভাবে সহায়তা দিয়ে আসছি সেই একইভাবে আমরা সহায়তা দিয়ে আসছি। মাদকদ্রব্য এবং চোরাচালান এই পরিস্থিতিতে আপনার কোস্টগার্ড বিজিবি সীমান্তে কড়া নজরদারিতে আছে। এই কড়া নজরদারির মধ্যে দিয়েও কিন্তু সম্প্রতি বেশ কয়েকটা চালান কোস্টগার্ড উদ্ধার করেছে। মাদকদ্রব্যের কথা বলছেন? হ্যাঁ, মাদকদ্রব্য। এই চালানগুলো কিভাবে আসা সম্ভব? পাশাপাশি আবার এখান থেকে কিছু ওইখানে যাচ্ছে। জি, মাদকদ্রব্যের ব্যাপারে আপনারা জানেন যে আমাদের সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমাদের এটা একটা জিরো টলারেন্স। মাদকদ্রব্যের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস। আপনারা জানেন যে এর মধ্যেও এই বিভিন্ন অপারেশন, যেহেতু একটা অপারেশন জোরদার করা হলেই মানে সীমান্তকে যখন আমরা সুরক্ষিত করি, যখন আমরা আবার বর্ধিত হারে যখন জনবল মোতায়েন করি, তখন সাথে সাথে কিন্তু ওই জিনিসটাও আস্তে আস্তে কমে আসে। তা আমি বলবো যে ইতিপূর্বে যে মাদক চোরাচালানের যে একটা ধারাবাহিকতা ছিল তার চেয়ে এখন আমাদের সুদৃঢ় অবস্থানের কারণে এখন অনেক কম। তো তারপরেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাদক চোরাচালান আমরা ধরছি, চোরাচালানকারীদেরও ধরছি। এবং আমি যে কথাটা আগেই বলেছি যে যখন কোনো একটা পরিস্থিতি আপনার অশান্ত হয় তখন সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা আমরা স্বাভাবিকভাবে একটা অবনতি ঘটে এবং ঘটলে তখন এই ধরনের কার্যক্রম বৃদ্ধি পায়। আপনি যেটা চোরাচালানের কথা বললেন, স্বাভাবিক চোরাচালান এই পাশ থেকে ওই পাশে যে যাচ্ছে, এগুলোর ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা গত 1 মাসে এই ধরনের অনেকগুলো চোরাচালান ধরেছি, আমরা চোরাচালানকারীদেরও ধরেছি এবং তাদেরকে আমরা প্রসেস করার জন্য আমরা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা হস্তান্তর করেছি। এটা একটা হতে পারে, তবে আমি যেটা বলবো যে আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের উপস্থিতি, নজরদারি এগুলোকে বাড়ানোর জন্য। যেহেতু আমরা এখন আগের চেয়ে অনেক সজাগ, অনেক আমাদের উপস্থিতি বেড়েছে, নজরদারি বেড়েছে, সার্ভেলেন্স বেড়েছে, এই কারণে এটা আমি মনে করি যেটা একটু কমে আসছে। ওখানকার সংঘাতের কারণে আমরা কোনো থ্রেট অনুভব করছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা এই ধরনের কোনো থ্রেট আমরা এই মুহূর্তে আমরা কোনো অনুভব করছি না। এবং একটা জিনিস মনে রাখবেন যে আমরা তো চাই যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান যেন থাকে। আমরা কারোর সাথে বৈরিতার মধ্যে নাই, আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, যেটা আমাদের জাতির পিতা আমাদেরকে যে ডিগনামটা দিয়ে গেছেন সেই অনুযায়ী আমরা সবসময় একই অবস্থানে আছি। এবং আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশেও যেন এরকম একটা শান্তিপূর্ণ অবস্থান থাকে, যাতে করে আমাদের দুই দেশের মধ্যেই যেন একটা সুন্দর সম্পর্ক থাকে এবং এতে করে দুই দেশেরই উপকার হয় এবং আমরা দুই দেশেই লাভবান হব। তো আমরা এই ধরনের কোনো থ্রেট এই মুহূর্তে বা হুমকি এই মুহূর্তে আমরা পারসিভ করছি না বা আমরা ফিল করছি না। মাঝে মধ্যে এই যে গোলাগুলি এখনও কিন্তু মানে এখানকার মানুষজন সীমান্ত এলাকার যারা আছে, বিশেষ করে সেন্ট মার্টিন থেকে শুরু করে সাগরদ্বীপ, কারণ ওই পারের গোলাগুলি বিস্ফোরণের, হ্যাঁ, গোলাগুলির শব্দ আমরাও শুনতে পাচ্ছি। তবে এ ব্যাপারে আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা একটা অবস্থান নিয়েছিলাম যে আমরা আমাদের যে স্বাভাবিক এই পর্যটন যে পরিবহনের যে জাহাজগুলো ছিল, তো আমরা একটা সাময়িক সময়ের জন্য এটা বন্ধ রেখেছিলাম। আমরা নিরাপত্তা পরিস্থিতিতে আরেকটু মানে লক্ষ্য রাখার জন্য বা একটু খেয়াল রাখার জন্য, যাতে করে আমাদের যারা স্বাভাবিক ট্যুরিস্ট যারা এখান থেকে সেন্ট মার্টিনসে যায়, টেকনাফ থেকে সেন্ট মার্টিনসে যায়, তাদের যেন কোনো নিরাপত্তার ঝুঁকি না থাকে। তো সেই জন্য আমরা কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলাম। তো আমরা এই ব্যাপারটা অবজার্ভ করছি, আমরা লক্ষ্য রাখছি। তবে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না যে এটা এমন কোনো ধরনের হুমকি যেটা আমাদের জন্য খুব একটা হুমকির ব্যাপার বা চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। স্যার, নামপল্লী তো বিশাল এরিয়া বঙ্গোপসাগরে রয়েছে, তো এই ক্ষেত্রে আসলে সামান্য কিছু জলযান রয়েছে আপনাদের, এটা আরো বৃদ্ধি করার কোনো প্রচেষ্টা চলছে কিনা বা আপনাদের সক্ষমতা বৃদ্ধি করার যে কার্যক্রমগুলো চলবে কিনা?
আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে আমাদের সদাশয় সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট বা উন্নয়নমূলক কর্মকাণ্ড করছি। এছাড়া এর পাশাপাশি আমরা কোস্টগার্ডে ইতিমধ্যেই আমরা আরও 9টি জলযানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে টেকনিক অনুমোদন দিয়েছেন। তো সেটার ব্যাপারে আমরা কাজ হাতে নিয়েছি এবং আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমরা একটা অগ্রসর হব বলে আমি মনে করি। এছাড়া এর পাশাপাশি আমাদের হেলিকপ্টার কেনার ব্যাপারেও আমাদের একটা প্রকল্প, আমাদের একটা চিন্তাভাবনা আছে এবং এই ব্যাপারে আমরা কাজ করছি। এবং আপনারা দেখেছেন যে এই অঞ্চলগুলোতে স্বাভাবিক বোটের চেয়ে যেহেতু আমাদের সমুদ্রে একটু জোয়ার উত্তাল থাকে, তো এই জন্য আমাদের এখানে হোভারক্রাফট এই জিনিসগুলো খুবই ভালো কাজ করবে। তো এগুলো কেনার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। তো এগুলো আমাদের অনেকগুলোই পরিকল্পনা আছে। আমরা আশা করছি যে পর্যায়ক্রমে আমরা এই পরিকল্পনাগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে। এছাড়া আমরা এখানে আমাদের বিভিন্ন র্যাডার স্টেশন স্থাপন করেছি, যাতে করে আমরা ইলেকট্রনিক সার্ভেলেন্সের মাধ্যমে সবার গতিবিধি দেখতে পারি। আপনার অনগ্রাউন্ড যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা 3 গুণ পরিমাণ আমাদের এখানে জলযানের সংখ্যা বৃদ্ধি করেছি, টহল জলযান। সো নাফ রিভারের ভিতরে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে পারি, দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে এখানে আমাদের বর্ডার আসলে সুরক্ষিত। আমরা এখানে যে কোনো ধরনের কোনো অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ড থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমি আপনাদেরকে এটুকু বলে আশ্বস্ত করতে পারি যে এখান দিয়ে ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। আমরা যে কোনো ধরনের হুমকি মোকাবেলা আমাদের প্রস্তুতি আছে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। অনেক কষ্ট করে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সবার সাথে